রুদ্রনীল মুখোপাধ্যায়ের বোনের জীবনের উপর ভিত্তি করে নিজের বোনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, এ কথাটা আমি জীবনে প্রথমবার লিখে ফেলেছি। বলতে পারিনি কখনো কাউকে না, কারণ কিছু স্মৃতি শেয়ার করলে হালকা হয় না, উল্টো ভারী হয়। আমার নাম রুদ্রনীল মুখোপাধ্যায়। এই গল্পটা বানানো কিছু নয়, এটা আমার দিদি অরুণার রেখে যাওয়া এক অসমাপ্ত জীবনের দলিল। হিন্দু আচার, পারিবারিক শাসন আর নিঃশব্দ আতঙ্কের মধ্যে দিয়ে সে আমাদের হাতে এই কাহিনী তুলে দিয়ে গেছে। আমাদের বাড়িটা বহু পুরনো, এমন পুরনো যে দেয়ালে চুনের ফাটলের ভেতরেও সময় জমে আছে। ছাদের বাঁশের খাঁচা হালকা বাতাসে কাঁপলে এমন একটা শব্দ হয়, যেন কেউ খুব ধীরে হাঁটছে কিন্তু পৌঁছাচ্ছে না। উঠোনে বছরের পর বছর জমে থাকা ফাটলগুলো বর্ষার পানি ধরে রাখে, আবার শীতের রাতে সেখান থেকে শ্বাসের মতো ধোঁয়া উঠতে দেখা যায়। কিন্তু বাড়ির সবচেয়ে অস্বস্তিকর অংশটা ছিল উত্তর পশ্চিম কোণটি। কেউ সেখানে ঢুকতো না, কেউ যেতে চাইতো না। কেন? এই প্রশ্নটা কেউ উচ্চারণ করতো না। ওখানে দাঁড়িয়ে ছিল একটা পুরনো অশ্বত্থ গাছ। গাছ বলে ভুল হবে, ওটা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা কিছু। বিকেলের আলো পড়লেই তার ছায়া দেয়ালে এমনভাবে পড়তো, যেন কোনো চেহারা গড়ে উঠেছে। চোখ ফেরালেই নেই, তাকিয়ে থাকলে মনে হতো দেখে ফেললে আর ফেরার রাস্তা থাকবে না। একদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে গিয়ে অরুণা হঠাৎ থেমে গিয়েছিল। খুব আস্তে বলেছিল, দাদা, গাছটা ওটা যেন নিঃশ্বাস নিচ্ছে। আমি হেসে ফেলেছিলাম। আমরা সবাই ভেবেছিলাম কল্পনা, কিন্তু এখন বুঝি কিছু কল্পনা আসলে আগাম সতর্ক বার্তা। প্রথম বড় অদ্ভুত ঘটনাটা ঘটে সরস্বতী পুজোর ঠিক আগের রাতে। রাত গভীর, হঠাৎ ঘুম ভেঙে দেখি অরুণা ঘরের কোণে দাঁড়িয়ে, চোখ খোলা, কিন্তু ভেতরে কোনো আলো নেই, যেন চোখ দুটো শুধু অন্ধকার ধরে রাখার পাত্র। সে ফিসফিস করে বলছিল, তারা এখানে, তারা চাইছে আমাকে। সে তারা কারা, এই প্রশ্ন করবার সাহস আমাদের হয়নি। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল কেউ আমাদের নিঃশ্বাস গুনছে। পরদিন উপবাসের সময় অরুণা একদম চুপ, অদ্ভুতভাবে শান্ত। কিন্তু তখনই প্রথম দেখি দেয়ালে তার ছায়া আলাদা আচরণ করেছে। দেহ যেখানে নড়ছে না, ছায়া সেখানে এগিয়ে যাচ্ছে। আমরা কেউ কিছু বলিনি, কারণ কিছু জিনিস স্বীকার করলে সত্য হয়ে যায়। অমাবস্যার সেই রাতটা আজও আমার কানে বাজে। হঠাৎ মাঝরাতে অরুণা উঠে যায়, কোনো শব্দ না করে সোজা উত্তর পশ্চিমে সেই ঘরের দিকে। দরজা খোলা ছিল। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এমন একটা ফিসফিস, যেটা ভাষা নয়, আবার নীরবতাও নয়। আমরা দরজা ধাক্কাই, কিন্তু ভেতর থেকে চিৎকার, হাসি আর গলার বিকৃত শব্দ একসঙ্গে মিশে যায়। দরজাটা ভাঙতেই আমরা যেটা দেখেছিলাম সেটাকে আজও দৃশ্য বলা যায় না। ওটা ছিল এক ধরনের উপস্থিতি। অরুণা মেঝেতে বসেছিল, হাত পা ছড়ানো নয়, বরং অস্বাভাবিকভাবে স্থির, যেন কেউ তাকে বসিয়ে রেখে গেছে। আমি এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখতেই বুঝি শরীরটা ঠান্ডা না, বরফের চেয়েও ঠান্ডা। মানুষের শরীরে যে উষ্ণতা থাকার কথা তার এক ফোঁটাও নেই। চোখ দুটো খোলা, কিন্তু আমাদের দিকে নয়, ঘরের দেওয়াল, ছাদ কিংবা দরজার দিকেও না। চোখের দৃষ্টি যেন ঘরের সীমা ছাড়িয়ে বহু দূরের কারো সঙ্গে আটকে আছে, যেন কেউ সামনে নেই, তবু সে শুনছে। যেন কেউ কথা বলছে, তবু শব্দ নেই। তারপর সে কথা বলল, কিন্তু সেই গলা আমার দিদির ছিল না। গলাটা ভারী, ধীর, অপরিচিত, অথচ আত্মবিশ্বাসে ভরা। মনে হচ্ছিল এই গলায় কখনো ভয় ঢোকেনি। সে বলেছিল, আমি এখানে বহু আগে ছিলাম। একটুখানি থেমে খুব স্বাভাবিকভাবে যোগ করেছিল, ওরা এখনো অপেক্ষা করছে। এই ওরা শব্দটার ভেতরেই যেন অনেকগুলো নিঃশ্বাস ছিল। আমাদের শরীর অবশ হয়ে গিয়েছিল, কারণ কেউ যদি অপেক্ষা করে তার মানে সে চলে যায়নি। এরপর যা শুরু হয় সেটাকে চিকিৎসা বা ধর্ম কোনোটার মধ্যেই পুরোপুরি ফেলা যায় না। হোম জ্বালানো হয়, মন্ত্র পাঠ হয়, শঙ্খের শব্দে ঘর ভরিয়ে দেওয়া হয়, গঙ্গাজল ছিটানো হয়, একবার নয়, বারবার। কিন্তু প্রতিটা আচার শেষে মনে হয়েছে কেউ যেন একটু দূরে সরে যাচ্ছে, পুরোপুরি চলে যাচ্ছে না। কিছু শক্তি এমন থাকে যাদের তাড়ানো যায় না, শুধু সাময়িকভাবে থামিয়ে রাখা যায়, যেন তারা মাথা নুয়ে বলছে, এখন না, পরে। অরুণার অবস্থা এরপর দিন দিন বদলাতে থাকে। কখনো সে একদম স্বাভাবিক, নিজের হাতে চা বানায়, হালকা হাসে, পরের মুহূর্তে নিজের নাম মনে করতে পারে না।
হঠাৎ আয়নার দিকে তাকিয়ে বলে, এই মুখটাকে। কখনো গভীর রাতে উঠে বসে খুব শান্ত গলায় বলে, ওই ঘরটা আমার। বলবার ভঙ্গি এমন যেন কেউ তার জায়গা দখল করে আছে। সবচেয়ে ভয়ঙ্কর কথাটা সে বলেছিল মৃত্যুর ঠিক আগের দিন। আমাকে একা রেখে নিয়ে ঘরের দরজা বন্ধ করে কোনো নাটক না করে খুব সাধারণ স্বরে সে বলেছিল, গাছটার নিচে প্রদীপ জ্বালিও না। একটু থেমে চোখ নামিয়ে বলেছিল, ওখানে আলো সহ্য হয় না। তারপর শেষ কথাটা, আলো জ্বালালে কেউ ডেকে আসতে পারে। আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ সেই মুহূর্তে প্রশ্ন করার সাহস ছিল না। পরের দিন অরুণা চলে যায়। বাড়ির উত্তর পশ্চিম কোণটা আজও ফাঁকা পড়ে আছে। কেউ সেখানে কিছু রাখে না, কেউ দাঁড়ায় না। অশত গাছের ছায়া সন্ধ্যা নামলে অস্বাভাবিক লম্বা হয়ে যায়, যেন দিনের আলো ছাড়ার আগে কাউকে মনে করিয়ে দেয় সে এখনো আছে। আমরা ভয় পাই না, আমরা জানি, কারণ কিছু জায়গা, কিছু ছায়া, কিছু অপেক্ষা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে একবার ঢুকলে সারা জীবনের জন্য থেকে যায়। ধন্যবাদ সবাইকে।